আমি এখন আছি পৃথিবীর অন্যতম রোমান্টিক শহর প্যারিসে। প্যারিস থেকে বিকেলের নরম আলো, হালকা ঠান্ডা বাতাস আর সামনে ধীরে বয়ে চলা সোয়াইন নদী। এই নদীকে ঘিরেই আজকের আমার আয়োজন বা পুরো যাত্রা বলা যায়। আমি বিকেলের দিকে নদী ভ্রমণে বের হয়েছিলাম। সূর্য তখন পশ্চিম আকাশে একটু নরম হয়ে এসেছে। ঘাটে দাঁড়িয়ে দেখছিলাম একটার পর একটা ক্রুজ বোট ভিড়ছে, পর্যটকরা লাইনে দাঁড়িয়ে উঠছে। চারপাশে নানা ভাষার কোলাহল, কিন্তু নদীর জলের শব্দটা যেন সব কিছুকে ছাপিয়ে আলাদা এক শান্তি এনে দিচ্ছিল। নৌকায় উঠার পর উপরের ডেকে বসার সুযোগ পেলাম। ওপেন ডেক, ক্যামেরা চালু করার জন্য পারফেক্ট জায়গা। বাতাসে হালকা শীতলতা, কিন্তু তার সঙ্গে এক ধরনের উত্তেজনাও কাজ করছিল। কারণ এই নদী শুধু পানি নয়, এটা প্যারিসের ইতিহাস, সংস্কৃতি আর স্থাপত্যের জীবন্ত ধারক। নৌকা ধীরে ধীরে ছাড়ল। দুই পাশের দৃশ্য বদলাতে শুরু করলো। পুরনো পাথরের দেয়াল, আর্চওয়ালা সেতু, নদীর ধারে বইয়ের দোকান, সব মিলিয়ে যেন একটা চলমান ডকুমেন্টারি। আমরা ঘুরছি সেন নদীতে। সেন নদীতে আসলে এটা ফ্রান্সের আইফেল টাওয়ারের ওই ঘাট থেকেই জাহাজ নিতে হয়। আমাদেরকে 18 ইউরো করে নিল, আমরা 3 জন। এক সময় দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আইফেল টাওয়ার চোখে পড়ল। নদীর বুক থেকে আইফেল টাওয়ার দেখার অভিজ্ঞতা একেবারে আলাদা। রাস্তায় দাঁড়িয়ে যতটা বড় লাগে, নদী থেকে যেন আরও রাজকীয়। সূর্যের আলোই লোহার কাঠামোর উপর পরে সোনালি আভা তৈরি করছিল। আমি ক্যামেরা জুম করলাম আর মনে হচ্ছিল এটাই হয়তো প্যারিসের সবচেয়ে আইকনিক ফ্রেম। নৌকা সামনে এগোতে থাকলো। একটার পর একটা সেতুর নিচ দিয়ে যাচ্ছি। প্রতিটা সেতু আলাদা নকশা, আলাদা ইতিহাস। বিশেষ করে পন্ট আলেকজান্ডার এর সোনালী ভাস্কর্য আর অলঙ্করণ চোখে পড়ার মতো। বিকেলের আলোয় সেতুটার সৌন্দর্য আরও বেড়ে যায়। মনে হচ্ছিল যেন কোনো ঐতিহাসিক সিনেমার সেটের ভেতর দিয়ে যাচ্ছি। ডান পাশে দেখা মিলল বিশাল স্থাপত্যের লুভর মিউজিয়াম, বিশ্বের অন্যতম বড় জাদুঘর। নদীর দিক থেকে লুভরকে দেখতে অন্যরকম লাগে, কম ভিড়, বেশি গাম্ভীর্য। একসময় এটি ছিল রাজপ্রাসাদ, আস্থা বিশ্বের অমূল্য শিল্পকর্মের ভাণ্ডার। আমি ভাবছিলাম ভেতরে ঢুকে যতটা ইতিহাস অনুভব করা যায়, বাইরে থেকেও তার প্রভাব কম নয়। এরপর যখন নৌকা এগিয়ে গেল নটরডেম ক্যাথেড্রালের পাশ দিয়ে, তখন পরিবেশটা যেন একটু বদলে গেল। গতিক স্থাপত্যের এই মহাকাব্যিক নিদর্শন নদীর দিক থেকে আরও নাটকীয় লাগে। আগুনের পর সংস্কারের কাজ চললেও তার ঐতিহাসিক মহিমা অটুট। নদীর জলে তার প্রতিফলন দেখে মনে হচ্ছিল যেন সময় থমকে আছে। নদীর দুই তীরে ছোট ছোট পার্কে মানুষ বসে আছে। কেউ গিটার বাজাচ্ছে, কেউ বই পড়ছে, কেউ আবার শুধু বসে আকাশের রং বদলানো দেখছে। প্যারিসকে সিটি অফ লাইট বলা হয়, আর বিকেলের এই আলো বদলের সময়টা বুঝিয়ে দেয় কেন এই নাম। আকাশ ধীরে ধীরে কমলা, গোলাপি আর বেগুনি রঙে রঙিন হয়ে উঠল। নদীর জলে সেই রঙের প্রতিফলন একদম সিনেম্যাটিক। বাতাস একটু ঠান্ডা হয়ে এলো। দূরে আবার আইফেল টাওয়ার চোখে পড়লো। এবার আলো জ্বলার প্রস্তুতিতে সন্ধ্যা নামার ঠিক আগের মুহূর্তটা সবচেয়ে সুন্দর। আমি ভাবছিলাম প্যারিসকে যদি এক লাইনে বর্ণনা করতে হয়, তাহলে বলবো এটা এমন এক শহর যাকে নদীর বুক থেকে দেখলে তার আসল রূপ ধরা পড়ে। রাস্তার কোলাহল, ট্রাফিক, মানুষের ভিড়, এসবের বাইরে নদীর উপর থেকে শহরটা যেন শান্ত, ছন্দময় কবিতার মতো।
ভ্রমণের শেষ দিকে নৌকা যখন ঘাটের দিকে ফিরছিল তখন পুরো আকাশ প্রায় গোধূলি রঙে ঢেকে গেছে। আশপাশে আলোর ঝিলিক, সেতুগুলোর লাইট জ্বলে উঠছে আর নদীর জলে তাদের প্রতিফলন অসাধারণ এক দৃশ্য। এই নদী ভ্রমণ আমার জন্য ছিল প্যারিসকে নতুন করে জানার অভিজ্ঞতা। যদি কখনো প্যারিসে আসেন, চেষ্টা করবেন বিকেলের দিকে সোয়াইন নদীতে ক্রুজ করতে, কারণ দিনের আলো থেকে সন্ধ্যার রূপান্তর, এই ট্রানজিশনটাই সবচেয়ে জাদুকরী। আজকে এখানেই শেষ করছি। যদি এই ভ্রমণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও এমন ইউরোপের শহরভিত্তিক ভ্রমণ গল্প নিয়ে আসবো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।